বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মী যারা আমার কথা শুনছেন, হয়তো এই বর্তমান সরকারের কারণে আমরা হয়তো সবাই আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান পুত্রদের নিয়ে আমরা ঈদ করতে পারি নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ। আমরা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আজকে যে কথাটি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের ইতিহাসে আমি এক নতুন ঘটনা দেখেছি। আমার জীবদ্দশায় এমন ঘটনা দেখি নাই। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যেখানে এখন মসজিদে হোক, কোনো ওয়াজ হোক, যেখানে ওয়াজ করুক, মাহফিল হোক, সুদের বিরুদ্ধে কিন্তু এখন আর কেউ কোনো ওয়াজে কথাবার্তা বলা হয় না। কারণ এই সরকারকে যারা মৌলবাদীরা এনেছে, তারা এখন মনে করে যে তারা জানে এখন সুদ তাদের জন্য জায়েজ হয়ে গেছে। আগে বলতো সুদ যারা খায় মার সাথে জিনা করে, এই কথা এখন আর শোনা যায় না। এই সুদের ব্যবসায়ীর সাথে তারা একসাথে মিলে তার রাষ্ট্র পরিচালনার জন্য আগামী দিনে তারা স্বপ্ন দেখছে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আজকে এমন একটি ঘটনা গতকাল দেখেছি, আপনারা দেখেছেন ফেসবুকের মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে প্রথম আমার জীবদ্দশায় আমি কোনোদিন, হয়তো আপনারা দেখেছেন কিনা, ডক্টর ইউনূস সম্মানী ব্যক্তি, তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তাকে কোনোদিন নামাজ পড়েছে বলে আমি দেখিও নাই, শুনিও নাই। হয়তো আমার অজ্ঞতা থাকতে পারে, দেখার সেই হয়তো সৌভাগ্য হয় নাই। কিন্তু গতকাল জীবনের প্রথমে দেখলাম ঈদগার মাঠে নামাজ পড়তে এসেছে, কিন্তু তিনি নামাজের ব্যাপারে যে এত অজ্ঞ, তো সারা জাতি দেখেছে তিনি কিভাবে রুকু দিয়েছেন, কোন সময় নামাজ কিভাবে পড়তে হয়। আমার মনে হয় তিনি এ ব্যাপারে অভিজ্ঞ নয়, হয়তো তার ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। কিন্তু সবচেয়ে সমস্যা হলো এই জীবনের প্রথম দেখলাম নামাজের কাতারের পাশে একটা টেবিল রেখে হ্যান্ড ময়শ্চারাইজার, টিস্যুর বক্স, জগ, গ্লাস, খাতা কলম পাশে রেখে তিনি নামাজ পড়তে এসেছেন। এবং অন্য সময় আমরা দেখছি একটা প্লাস্টিকের চেয়ারে বসে হয়তো অসুস্থতার জন্য নামাজ পড়ে, কিন্তু তিনি একজন প্রধান উপদেষ্টার, তিনি ওই ধরনের একটি চেয়ারের মধ্যে বসে তিনি নামাজ পড়েছেন। যাক, সে কথা বলবো না, কিন্তু জাতীয় ঈদগাহের মধ্যে একটা চিরাচরিত নিয়ম, ঢাকা শহরের পুরান ঢাকার সাধারণত মহিলারা, পুরুষ, বাচ্চারা তারা নামাজ পড়তে আসে। এই ঈদগাহ মহিলাদের আলাদা নামাজ পড়ার এখানে স্থান আছে। কিন্তু এবার প্রথম দেখলাম যে নামাজ শেষ হওয়ার পর গরমে বাচ্চারা, মহিলারা চিল্লাচিল্লি করছে। 1 ঘন্টা তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা কোলাকুলি করছে, ঈদ শুভেচ্ছা বিনিময় করছে। তাদের এগুলা বিনিময় করার পরে 1 ঘন্টা পরে উপদেষ্টারা চলে যাওয়ার পর তাদেরকে যেতে দেওয়া হবে। এটা নিয়ে একটা বিশৃঙ্খলা হয়েছে, যাক আপনারা জাতি দেখেছেন মিডিয়ার মাধ্যমে। তো আরেকটি কথা, এই সরকারের যে পায়ের তোলা মাটি নাই, সে কোন দিকে যাবে? ভারতের সাথে সম্পর্ক, চীনের সাথে, আমেরিকার সাথে সম্পর্ক, কোনো জায়গায় সে ঠাঁই পাচ্ছে না। সামনে বিমস্টেক সম্মেলন 4 তারিখের থেকে থাইল্যান্ডে। আজকে 1 মাস ধরে ডক্টর ইউনূস বহু চেষ্টা করছেন ভারতের নরেন্দ্র মোদীর সাথে একান্ত আলাপচারিতা করার জন্য, তারা কোনোভাবে রাজি হচ্ছে না। তিনি আরেকটি খবর দেখেছেন, বিশ্ববিখ্যাত, বিশ্ব সমাদৃত একটি পত্রিকা দি নিউ ইয়র্ক টাইম, আমেরিকা থেকে যেটা প্রচার হয়, পৃথিবীর মধ্যে 2-4টা নিউজ পত্রিকা বললে নিউজ টাইমের কথা বলতে হয়, দ্য নিউজ টাইম। ওটাতে নিউজ করেছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান। এই সরকার 5ই আগস্টের পর শেখ হাসিনাকে বিতাড়িত করার পর এই সরকারের কাঁধে ভর করে জঙ্গিরা রাষ্ট্রের প্রতিটি স্থানে তারা জায়গা করে নিয়েছে। এখানে জঙ্গির চাষ হচ্ছে, এভাবে তারা অনেক বড় নিউজ করেছে। আবার এটাকে প্রটেস্ট করার জন্য আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছে না, তারা মন গড়া একটা নিউ ইয়র্ক টাইম একটা মন গড়া রিপোর্ট করেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা,
আসলে কি নিউ ইয়র্ক টাইম ভুল রিপোর্ট করেছে? মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের একটি গণমাধ্যম সিএসবি নিউজ, ওটাতে এক অভিজ্ঞ এক সাংবাদিক, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ নিয়ে তিনি গবেষণা করে তিনি ওখানে রিপোর্ট করেছেন সিএসবি নিউজে যে 5 আগস্টের পূর্বে জামাতে ইসলাম পাকিস্তানি আইএসের সাথে মিলে বাংলাদেশে হত্যা, গুম এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। আপনারা দেখেছেন যে গত 1 মাস আগে সাগরে ডুবে গেলে সাঁতার না জানলে যেমন খড়কুটা ধরে বাঁচতে চায়, ডক্টর ইউনূস এভাবে খড়কুটা ধরে বাঁচতে যাচ্ছে। আপনারা দেখেছেন তিনি দিগ্বেদে হারিয়ে তিনি এখন চীনের দিকে গিয়েছেন। কিন্তু 1 মাস পূর্বে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে আমরা আবার নতুন করে একসাথে ভারত আর চীন একসাথে মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এরপরে আজকেই নিউজ হয়েছে চীনের প্রেসিডেন্ট জিনপিং তিনি ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদীর কাছে বলেছেন যে আমরা 70-75 বছর আমাদের দ্বন্দ্ব ভুলে আমরা চলুন, আমাদের সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা ব্যবসায়িক বা বিভিন্নভাবে দক্ষিণ এশিয়ার আমরা দুটি রাষ্ট্র হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যাই। আমরা এগিয়ে গেলে বিশ্বটাই এগিয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা শুনে তিনিও চীনের প্রধানমন্ত্রীর কাছে তিনি তার এই কথায় সন্তুষ্ট হয়ে তার সাথে কথাবার্তা হয়েছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ঘুরে যাচ্ছে। তো ডক্টর ইউনূস আরেকটি কাজ করেছে যে চীনে গিয়ে তিনি বলেছেন ওখানে যে ভারতের যে 7 সিস্টার আমাদের বাংলাদেশের পূর্ব দিকে আছে, এই বাংলাদেশের এই 7 সিস্টার এমন একটি সমস্যার মধ্যে আছে, তাদের এই 7 সিস্টারের পাশে কোনো সমুদ্র বন্দর নাই। একমাত্র বাংলাদেশের সমুদ্র বন্দর দিকে তারা তাকিয়ে থাকতে হয়। তাই আমরা এই সমুদ্র বন্দর ব্যবহার করে তাদের সাথে ব্যবসা করতে পারি এবং তারা আমাদের উপরে নির্ভরশীল। একটা দেশের প্রতি এভাবে কথা বলাটা একজন রাষ্ট্রপ্রধানের সে কিভাবে বলতে পারে, এটা নিয়ে ভারতের থিমস্টেকটা বুদ্ধিজীবীরা এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করছে। বিশেষ করে ত্রিপুরার রাজা সে এটা নিয়ে খুব ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং ভারতের বিভিন্ন বুদ্ধিজীবীরা এটা নিয়ে সরগরম হয়ে গেছে যে একজন প্রধান উপদেষ্টা হয়ে আরেকটি দেশের ব্যাপারে তিনি কিভাবে কথা বলতে পারেন। তিনি একটি থ্রেট দিয়েছেন তারা মনে করে। আর আরেকটি কথা যে বাংলাদেশ আওয়ামী লীগের আপনারা দেখেছেন ইদানিং সারা বাংলাদেশে সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে মানুষ প্রতিহত করছে, তাদের পায়ের তোলার মাটি নাই। তারা এখন বুঝছে, আপনারা তো ভালো করে বুঝতেছেন যে ডক্টর ইউনূসের নির্দেশে যে এই দলটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এটা কিন্তু ডক্টর ইউনূসের পরামর্শে হয়েছে। ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা তাদেরকে পরামর্শ দেয় তোমরা এভাবে কথা বললে শেখ হাসিনার বিচার না হবে, বাংলাদেশে নির্বাচন হবে না, গণপরিষদ নির্বাচন আগে দিতে হবে, শেখ হাসিনার বিচার হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এদেশে নির্বাচন, এ ধরনের কথা তারা বলছে। প্রধান উপদেষ্টা আবার বলছে ডিসেম্বর নির্বাচন হবে, আগামী বছরের জুন মাসের নির্বাচন, এগুলা বলে সে মানুষকে আশা রাখছে। আসলে তাদের মনের কথা হলো তারা নির্বাচন দিবে না এবং বিভিন্নভাবে বিএনপিকে, আওয়ামী লীগকে বিতর্কিত করেন, বিএনপিকে মিডিয়া ক্রু করে তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করে বিএনপিকে তারা নিঃশেষ করার পথে তারা হাঁটছে। তাই আমি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা সারা বাংলাদেশে আমার কথা শুনছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, এখন আপনারা সবাই সবার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের রাজপথে নামতে হবে না। এই আগামী মাসের থেকে বিএনপি রাজপথে নামবে আন্দোলনের জন্য, তাদের নির্বাচন আদায় করার জন্য। ওই আন্দোলন যদি নামে, আমি বলে গেলাম 1 সপ্তাহের মধ্যে এই নাগরিক কমিটি কোথায় যাবে? বাংলাদেশ আওয়ামী লীগ তো চারিদিকে বার্মা আছে,
ভারত আছে, যাওয়ার রাস্তা ছিল, তারা বাংলাদেশের বাহিরে কোনো দিকে একমাত্র বঙ্গোপসাগরে গিয়ে পড়তে হবে, না তো ভারতে যেতে পারবে না, মিয়ানমার যেতে পারবে না। তাদের যে কি দশা হয় আল্লাহ ছাড়া কেউ জানে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না। তাই এই ঈদের আজকের দ্বিতীয় দিনে সবার কাছে আমার প্রত্যাশা এবং সবার কাছে আমার পক্ষ থেকে ঈদ মুবারক এবং সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।